তো ক্যাপাসিটার চার্জিংয়ের ক্ষেত্রে ধরো ক্যাপাসিটার চার্জিং মানে ক্যাপাসিটার কীভাবে চার্জ হবে তার এক্সপ্রেশন। তাহলে ক্যাপাসিটার চার্জিংয়ের সময় তোমার এক্সপ্রেশনটা কেমন হবে? এখানে তুমি ধরে নাও আমাদের কিউ চার্জ আছে, তাহলে এখানে মাইনাস কিউ চার্জ থাকবে। আমাদের প্লাস আর মাইনাসের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা থাকবে সেইটা কী হবে? প্লাস আর মাইনাসের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স থাকবে সেটা কার সঙ্গে সমান হবে? ভি ইকুয়াল টু কিউ বাই সির সঙ্গে সমান হবে। তোমার ভোল্টেজ অ্যাক্রস, আমি বলতে চাইছি যে ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা ভিসি। এবারে টোটাল ভোল্টেজ মানে এই যে ব্যাটারির যে পোটেনশিয়ালটা, ব্যাটারির পোটেনশিয়াল ভি, তাহলে ব্যাটারির পোটেনশিয়াল যা হবে ক্যাপাসিটারের উপর ঠিক ততটা ভোল্টেজ ড্রপ হবে। আগের দিন আমরা ওই সিরিজ প্যারালালগুলো দেখছিলাম না, এখানে ক্যাপাসিটারের যদি দুটো ক্যাপাসিটার থাকে, এখানে যদি একটা ভোল্টেজ থাকে, তাহলে এখানে একটার ক্যাপাসিটেন্স C1 আর একটার ক্যাপাসিটেন্স C2, আর এটা V1 এটা V2, তাহলে V ইকুয়াল টু V1 প্লাস V2। এইভাবে ছিল প্রথম ক্যাপাসিটারের ওপর ভোল্টেজ ড্রপ V1, সেকেন্ড ক্যাপাসিটারের ওপর ভোল্টেজ ড্রপ V2, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ V1 প্লাস V2। এইভাবে আমরা করছিলাম। সিমিলারলি এখানে যদি তোমার দুটো ক্যাপাসিটার না থেকে যদি একটা ক্যাপাসিটার থাকতো, যেমন আমাদের আগের এক্সাম্পলটার মধ্যে এখানে একটা ক্যাপাসিটার আছে, তাহলে এখানে তো একটা ক্যাপাসিটার থাকলে কী হবে? ভি ইকুয়াল টু ভিসি হবে। আর এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটার, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ক্যাপাসিটার। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? দুটো ক্যাপাসিটার না থেকে একটা ক্যাপাসিটার থাকলে শুধু তার অ্যাক্রসে একটা ভোল্টেজ নিলেই আমার হয়ে যাবে। যাই, তাহলে এই এক্সপ্রেশনটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এই এক্সপ্রেশনটাকে নিয়ে আমরা কি করতে পারি? ধরো তোমার এই যে সার্কিটটা এঁকেছি, এই সার্কিটটা তো একবারে আইডিয়াল সার্কিট। এরকম সার্কিট তো একদম হয় না যে তুমি একটা ভোল্টেজ লাগালে তার সঙ্গে একটা ক্যাপাসিটারই থাকলো আর কিছু থাকলো না। কেননা যে তার দিয়ে জয়েন করা আছে, এই যে তার দিয়ে জয়েন করা আছে, এখানে এই তার আছে, এখানেও তার আছে, তা তারের তো একটা রেজিস্ট্যান্স থাকবে। তার মানে ক্যাপাসিটার চার্জিংয়ের ক্ষেত্রে যেটা আমাদের মানে যে সার্কিটটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যে সার্কিটটা হয়, সেখানে কি থাকবে? সেখানে একটা ছোট হলেও একটা আর থাকবে, মানে ছোটো হলেও তারের একটা রেজিস্ট্যান্স থাকবে। তার মানে ক্যাপাসিটার চার্জিংয়ের সময় যেটা মানে আমাদের কী বলবো সার্কিট যেটা হবে সেটাকে সিআর সার্কিট বলতে পারি। ঠিক আছে, সেটা সিআর সার্কিট হবে। সিআর সার্কিট মানে কি? সি আছে আর আর আছে, মানে সেটা কেমন দেখতে হবে? এখানে আমার ব্যাটারি আছে, এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে, তারের রেজিস্ট্যান্সটাই আর ধরে নাও, বা আলাদা করে রেজিস্ট্যান্স যোগ করাও থাকতে পারে, আর এখানে একটা ক্যাপাসিটার আছে। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটার চার্জিংয়ের সময় যতক্ষণ চার্জিংটা পুরোপুরি হবে না, যতক্ষণ চার্জিংটা পুরোপুরি হবে না, তখন কোনো একটা সময়ে তোমার তো ইনিশিয়ালি ধরো চার্জটা জিরো ছিল, ইনিশিয়ালি ভিসি ইকুয়াল টু জিরো, কোনো চার্জ থাকবে না। এবার তারপরে কী হবে? তারপরে আস্তে আস্তে চার্জ আসতে থাকবে, মানে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যেতে থাকবে, এখানে ইলেকট্রন ঢুকতে থাকবে। ঠিক আছে, এই প্রসেসটাই হচ্ছে চার্জিং। এবার এই প্রসেসটা কি পুরো কন্টিনিউয়াসলি চলবে? কন্টিনিউয়াসলি চলবে না। কতক্ষণ চলবে না? যতক্ষণ ক্যাপাসিটারের ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজের সমান না হয়ে যায়। ক্যাপাসিটারের ভোল্টেজ যেই ব্যাটারির ভোল্টেজের সমান হয়ে যাবে, তখন ব্যাটারিটা এখান থেকে আর ইলেকট্রনকে টেনে আনতে পারবে না। ক্যাপাসিটারের ভোল্টেজ মানে এই যে চার্জিং প্রসিডিওরটা কতক্ষণ চলবে? ঠিক আছে, এখানে সি ক্যাপাসিটারটা আর এর থ্রু দিয়ে চার্জ হচ্ছে। ঠিক আছে, মানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ভোল্টেজ আছে, এখানে একটা ক্যাপাসিটার আছে। তাহলে এখানে তোমার ওই আগে যেমন বলেছি যে একটা ক্যাপাসিটার চার্জিংয়ের সময় ব্যাটারির প্লাস প্লেট যার সঙ্গে লাগানো সেই ইলেকট্রনগুলোকে টেনে নেয়, আর আরেকটা প্লেটে ইলেকট্রনের সাপ্লাই এসে যায়, তাহলে একটা প্লাস হয়ে যায় একটা মাইনাস হয়ে যায়, এটা ক্যাপাসিটার চার্জিং। কিন্তু যেহেতু তোমার তার দিয়ে কানেকশানগুলো আছে, তাহলে তারের কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা এখানে আর রিপ্রেজেন্ট করা হয়েছে, আর এখানে ক্যাপাসিটেন্স সি রয়েছে, তাহলে আর সি সার্কিটে আমাদের চার্জিং হচ্ছে। এইবারে কথাটা হচ্ছে চার্জিংটা কিন্তু অনন্তকাল ধরে চলবে না। চার্জিংটা কতক্ষণ চলবে? যতক্ষণ না ক্যাপাসিটারের ভোল্টেজটা বাইরের যে ব্যাটারি তার ভোল্টেজের সমান হয়। যেই সমান হবে চার্জিং বন্ধ হয়ে যাবে, এর মধ্যে দিয়ে চার্জিং কারেন্টও বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এমন একটা সিচুয়েশানে ইকুয়েশানটা লিখবো যে যখন চার্জিংটা চলছে, তার মানে
এর মধ্যে দিয়ে একটা ট্রানজিয়েন্ট কারেন্ট থাকবে। ট্রানজিয়েন্ট মানে কি, যেটা স্থায়ী নয়, মানে কিছুক্ষণের জন্য যে কারেন্টটা থাকবে সেটা এই আই হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট বলা হয় এটাকে। মানে এই কারেন্টটা প্রথমে বেশি থাকবে, বা চার্জিং কারেন্ট এর ক্ষেত্রে, চার্জিং কারেন্ট, পরে আস্তে আস্তে এটা কমে যাবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশান কী হবে, এর ক্ষেত্রে তোমার এমন একটা সময় আমরা নিচ্ছি যে তখন মানে এই যে ট্রানজিয়েন্টটা কতক্ষণ মানে কখন হবে, যখন ব্যাটারির ভোল্টেজটা এখনও ভিসির থেকে বড় আছে, মানে ভিসির ভোল্টেজটা এখনও কম আছে, তাহলে নেট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স সেটা কত হবে, ভি মাইনাস ভিসি ইকুয়াল টু আইআর হবে। দেখো এই এক্সপ্রেশনটা নিয়ে কারোর আপত্তি আছে কি বল? ব্যাটারির প্লাস পয়েন্ট এদিকে, মাইনাস পয়েন্ট এদিকে, ক্যাপাসিটারের পজিটিভ এদিকে, মাইনাস এদিকে। এবার ক্যাপাসিটারটা ব্যাটারি ধরো 5 ভোল্টে আছে, ক্যাপাসিটারটা চার্জ হয়ে ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ ধরো 3 ভোল্ট হয়েছে, তাহলে 5 ভোল্টটা স্টিল এখনও বেশি আছে। তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে নেট ভোল্টেজটা কত হবে, যেটা কারেন্টটাকে ঠেলে পাঠাতে পারবে? 5 মাইনাস 3 2 হবে। বোঝা যাচ্ছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সেই জন্য আমি ভি মাইনাস ভিসি ইকুয়াল টু আইআর লিখেছি। ঠিক আছে, আর যে কোনো মোমেন্টে চার্জটা তো চেঞ্জ হচ্ছে, কিন্তু চার্জটাকে যদি আমি ভেরিয়েবল কিউটি লিখি, সেই মোমেন্টেও সি ভিসি লেখা যাবে, ভিটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মানে চার্জিংয়ের সময় তো কিউটা তো টাইমের ভ্যারিয়েবল হবে। ঠিক আছে, তাহলে এবারে এটা এখানে বসিয়ে দাও। এখানে তোমার কী হবে, ভি ইকুয়াল টু তোমার কিউ বাই সি ইকুয়াল টু আই আর। কারেন্ট মানে কি, কোনো একটা কন্ডাক্টিং ওয়্যার আছে বা কন্ডাক্টিং কিছু একটা আছে, তার একটা ক্রস সেকশন আছে, ধরো ক্রস সেকশনটা এ, তাহলে ইউনিট টাইমে তার মধ্যে দিয়ে যতটা করে চার্জ পাস করে, হ্যাঁ, চার্জ পাসিং থ্রু এ ক্রস সেকশন, ইউনিট ক্রস সেকশনের দরকার নেই, চার্জ পাসিং ক্রস সেকশন ইন ইউনিট টাইম, সেটা ডিকিউডিটি। ঠিক আছে, আইটা। তাহলে এখানে তোমার এক্সপ্রেশন কী এসে যাচ্ছে, দেখো বসাও, ভি ইকুয়াল টু মাইনাস কিউ বাই সি, আইটাকে ভাঙলে কী হবে, ডিকিউডিটি হবে, এটা ইকুয়াল টু আর হবে। তাহলে এই এক্সপ্রেশন থেকে কিউ বার করতে পারবে? হ্যাঁ। সেপারেশন অফ ভেরিয়েবল যারা যারা শিখেছো তারা করতে পারবে, এটা ডিটি বাই আর হবে, আর এদিকে কী হবে, ডিকিউ বাই ভি মাইনাস কিউ বাই সি, এরকম হবে। এবার আমরা বোথ সাইড না, এদিকে উপরে নিচে সি দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তাহলে এটা হবে সি ডি কিউ বাই ভিসি মাইনাস কিউ, এরকম আসবে। এবার ওই সিটাকে নিয়ে আমরা এদিকে পাঠিয়ে দেবো, তাহলে ডিটি বাই আর সি আসবে, আর এদিকে কি আসবে, ডি কিউ বাই ভিসি মাইনাস কিউ আসবে। সিম্পল ক্যালকুলেশন, কিছু নেই তেমন। তাহলে এটার ক্ষেত্রে তোমার এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, কে বলবে? বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, আমাদের কি আছে, ইনিশিয়াল কন্ডিশনটা কি? ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে অ্যাট টি ইকুয়াল টু 0 ক্যাপাসিটারের চার্জ কত ছিল, 0। ঠিক আছে, তারপরে অ্যাট টি ইকুয়াল টু টি কিউ ইকুয়াল টু কিউটি বা কিউ। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কত থেকে কত হবে, 0 থেকে টিতে ইন্টিগ্রেশন হবে ডিটি বাই আর সি, সেটা ইকুয়াল টু এদিকে ইন্টিগ্রেশন হবে, তোমার চার্জটা 0 ছিল, 0 থেকে তোমার কিউ হচ্ছে, তাহলে ডি কিউ বাই ভিসি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে ডান দিকের ইন্টিগ্রেশনটা কিছু নেই, টি বাই আর সি হবে, লিমিটটা বসবে এটা, আর মানে বাঁ দিকের ইন্টিগ্রেশনটা ইজি, ডান দিকের ইন্টিগ্রেশনটা কত হবে, লগের ফর্মে আসবে, আর কি হবে বলো, কে বলবে? এটার ইন্টিগ্রেশন করলে এটা জেড ধরে করে দেখো, এইটা হবে বাই -1 আসবে। এটা যদি তোমার একটু সন্দেহ হয়, তুমি এই এক্সপ্রেশনটাকে ডেরিভেটিভ করে দেখো, ডিডি কিউ করে দেখো, ওই ডি কিউ বাই বা সরি ডিডি কিউ নয় ডি কিউ করে দেখো যে ওটা আসে কি না। এটাকে ডি কিউ করে দেখো এটা আসে কি না। এটা ডি কিউ করলে কত হবে, তোমার লগের যদি এক্স থাকতো, মানে এরকম যদি হতো যে ডি অফ এলএন এক্স, তাহলে কত হতো, ডিএক্স বাই এক্স হতো।
তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তা এবার এইটাকেই যদি এক্স ধরে নিই, তাহলে ডি অফ এলএন এইটা যদি হয়, তাহলে নিচে তোমার কী হবে, ওয়ান বাই এই ভিসি মাইনাস কিউ বসবে, আর ওপরে এটার আবার ডেরিভেটিভ হবে, চেন রুলে এটার আবার ডেরিভেটিভ হবে, তাহলে সেটা কত হবে, মাইনাস ডি কিউ হবে। আর নিচে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা মাইনাস ডি কিউ এর সঙ্গে কেটে যাবে, তাহলে ডি কিউ বাই এই জিনিসটা হবে। ঠিক আছে, এটা জাস্ট ইন্টিগ্রেশন, এটা বোঝানোর কিছু নেই, এটা জেড ধরেও সলভ করা যায়। যাদের এই ইন্টিগ্রেশনটা করতে অসুবিধা হবে তারা সিম্পল এটাকে এইভাবে করবে, যে ভিসি মাইনাস কিউ ইকুয়াল টু জেড ধরে নেবে, তাহলে ডি অফ ভিসি মাইনাস কিউ ইকুয়াল টু ডিজেড আসবে, এইটা দিয়ে রিপ্লেস করে করবে, তাহলে মাইনাস ডি কিউ ইকুয়াল টু ডিজেড হবে, এইটা দিয়ে করে করতে পারো যাদের এই ইন্টিগ্রেশনটা করতে অসুবিধা হবে। তাহলে এখানে কত আসছে দেখো, বসিয়ে দাও। ইন্টিগ্রেশনে আমি বেশি মাথা ঘামাচ্ছি না, আমাদের যে কার্ভগুলো আছে সেগুলোকে ইন্টারপ্রিট করতে হবে ভালো করে। তাহলে টি মাইনাস জিরো এটা কত আসছে, টি বাই আর সি আসছে ওয়ান, আর একটা জিরো বসালে এখানে প্লাস হবে এলএন ভিসি, এইটা হবে। এগুলো জাস্ট ম্যাথামেটিক্স, এগুলো করে দেখার ব্যাপার, এগুলো বোঝানোর তেমন কিছু নেই। তাহলে নেক্সট তোমার এটা কত আসছে, মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিলে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে এটা কত আসবে, এলএন ভিসি বাই ভিসি মাইনাস কিউ আসবে। তোমার এটা হচ্ছে ভিসি বাই ভিসি মাইনাস কিউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি বাই আর সি। বোথ সাইড উল্টে দাও, দুটো সাইড উল্টে দাও, দেখি হবে ভিসি মাইনাস কিউ বাই ভিসি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তাহলে পড়ে থাকছে কি, এটা ক্যালকুলেশনটা একটু লেন্দি, আর কিছু না, এটা কিন্তু আগের সিলেবাসে পুরো ক্যালকুলেশনটা ছিল, এখন শুধু রেজাল্টটা কাজে লাগবে। ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, আর সির একটা নাম আছে, সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। আচ্ছা, তারপরে তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে, আলটিমেটলি আমাদের দেখো এটাকে সাজালে কি আসবে, এটাকে সাজালে আসবে তোমার এইরকম আসবে, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর ইন্টু ভিসি বা সিভি ইকুয়াল টু কিউ আসবে। ঠিক আছে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে লিখবো, কিউ অ্যাজ এ ফাংশন অফ টি যেটা ছিল, কিউ অ্যাজ এ ফাংশন অফ টি সেটা আসবে সিভি ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টি বাই সিআর। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে সিআর, যেটা সিআরটাকে এরকমভাবে লেখা হয়, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কি আমি বলছি, ঠিক আছে, তাহলে এটাকে ফাইনাল এক্সপ্রেশনটা সিভি ইকুয়াল টু কিউ জিরো হবে, মানে পুরো চার্জ হয়ে গেলে যে এটা হয়, তুমি এখানে দেখো টি টেন্ডিং টু ইনফিনিটি যদি হয়, তাহলে সেকেন্ড টার্মটা আমাদের কি আসবে, ই টু দি পাওয়ার টি বাই সিআর, সেই টার্মটা কত হবে, এটা টেন্ডিং টু জিরো হয়ে যাবে। তাহলে এটা যদি টেন্ডিং টু জিরো হয়ে যায়, তাহলে এই যে এক্সপ্রেশানে কিউ ইনফিনিটি মানে অনেক টাইম যদি দাও, সাফিসিয়েন্ট টাইম যদি দাও, তাহলে সেখানে ফুল চার্জ হয়ে যেটা যাবে সেটা হচ্ছে কিউটা যখন স্যাচুরেশন বা ম্যাক্সিমাম যে পুরো চার্জিংটা যখন হবে, সেটাকে যদি কিউ জিরো ধরি, দ্যাট উইল বি ইকুয়াল টু আর সিভি। তাহলে সিভিটাকে আবার এখানে রিপ্লেস করে দাও, তাহলে কিউ যেটা ক্যাপাসিটারে যে চার্জটা হচ্ছে, সেই চার্জটা ম্যাক্সিমাম যে চার্জটা হতে পারে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, এরকম একটা এক্সপ্রেশন হবে। এবার এই এক্সপ্রেশনটা দেখবে বইতে লেখা রয়েছে, এবং এই এক্সপ্রেশন থেকে কিন্তু কোয়েশ্চেনও আসে, বিশেষ করে কম্পিটিটিভ। আর স্কুলের পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষায় আসলে কী আসবে, এর থেকে গ্রাফটা আঁকতে দিতে পারে, চার্জিং বা ডিসচার্জিংয়ের কার্ভ আঁকতে দিতে পারে। তাহলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কি, চার্জিং ইকুয়েশন। এটা দেখো, এটা আমি বারবার বলছি, এই ডেরিভেশন তো আমার পরীক্ষায় করতে দেবে না, কিন্তু এই এক্সপ্রেশনটা দিয়ে কার্ভ আছে, সেই কার্ভটা আঁকতে দিতে পারে, তার থেকে বিভিন্ন জিনিস দিতে পারে। আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা করবে তাদের এই এই এক্সপ্রেশনটা লাগবে, মানে ডেরিভেশনটা লাগবে না, কিন্তু এই এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, বা এই যে টাইম কনস্ট্যান্ট জিনিসটা, এটা বুঝতে হবে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা, এটা কি, যতক্ষণ আমার চার্জিংটা চলছে তখন কোনো একটা মোমেন্টে, কোনো একটা টাইমে ক্যাপাসিটারে কত চার্জ আছে, সেইটা তো এই এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি। তাহলে এই কিউ টিটার সঙ্গে যদি টাইমটাকে প্লট করা হয়, তাহলে কেমন কার্ভ হবে, এখান থেকে চার্জিং কারেন্ট একটা ছোটো করে করা যেত, চার্জিং কারেন্ট এখানে লিখেই দিই। চার্জিং কারেন্ট করতে গেলে কী করতে হবে, বোথ সাইড ডেরিভেটিভ করতে হবে,
চার্জিং কারেন্ট, চার্জিং কারেন্টটা কেমন হবে? ডিকিউডিটি হবে। ডিকিউডিটি মানে কি? ডিডিটি অফ ওই এক্সপ্রেশনটা, ডিডিটি অফ কিউ জিরো, আর তার সঙ্গে যে এক্সপ্রেশনটা আছে 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাও। টাওটা কী জিনিস আমরা দেখব। তাহলে এখানে যেটা চার্জিং কারেন্টের যে এক্সপ্রেশনটা, এটা হচ্ছে আই টি হবে। তাহলে সেটা কত হবে? তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে তোমার কিউ জিরো বাই টাও, মাইনাসে মাইনাসে কেটে যাবে, এটা বাই টাও। ঠিক আছে, টাও এর মধ্যে কী ছিল? টাও মানে সিআর ছিল, সিআরটাকে টাও ধরে নিয়েছিলাম। তাহলে এখানে কিউ জিরোর এখানে বসালে কী হচ্ছে? কিউ জিরো বাই টাও এর মধ্যে কী থাকবে? সিআর। তাহলে এর এক্সপ্রেশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। ঠিক আছে, আর কিউ জিরোটা কী? কিউ জিরোটা হচ্ছে ক্যাপাসিটারটা যখন ফুললি চার্জড, কিউ জিরোটা হচ্ছে ক্যাপাসিটারটা যখন ফুললি চার্জ তখনকার চার্জ। তাহলে কিউ জিরোটাকে ভাঙলে আমরা কি বসাতে পারবো? আই টি ইকুয়াল টু কিউ জিরোটাকে আমরা কি লিখতে পারি? কিউ জিরোটাকে আমরা সি ইন্টু ভি লিখতে পারি, ব্যাটারির ভোল্টেজ। তাহলে এর সঙ্গে কাটলে সিভি বাই সিআর ইন্টু তোমার ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও হবে। তাহলে এটা কি আসছে? ভি বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও হবে। এখানে হচ্ছে যেহেতু কিউ জিরো ইকুয়াল টু সিভি, যখন এটা ফুললি চার্জ, ওটা বসিয়ে দিয়েছি আমরা। ঠিক আছে, এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। যাই হোক, তাহলে এখানে আমাদের যেটা চার্জিং কারেন্টের যে এক্সপ্রেশনটা বেরোলো, এই এক্সপ্রেশনগুলো কোনোটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা বেসিক জিনিস বুঝে গেলে সব এক্সপ্রেশন মনে থাকবে। আর এই যে ক্যালকুলেশনটা হচ্ছে, এই সেম ক্যালকুলেশন আমাদের আবার ইন্ডাক্টারে আছে। ঠিক আছে, কারেন্ট গ্রোথ ডিকে থ্রু ইন্ডাক্টার সেখানে আছে, সেখানে আমরা করব। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কি করেছি, তোমার ক্যাপাসিটারের যে চার্জের এক্সপ্রেশনটা ছিল সেটাকে জাস্ট ডেরিভেটিভ করে চার্জিং কারেন্টের এক্সপ্রেশন বার করেছি। হ্যাঁ, এটা হচ্ছে চার্জিং কারেন্ট। এবং চার্জিং কারেন্টের মধ্যে একটা সুন্দর জিনিস আছে, সেটা কী বলতো? চার্জিং কারেন্টের মধ্যে নোটিস করার মতো জিনিস হচ্ছে উইথ টাইম, যত টাইম বাড়বে তত এই পোর্শনটা কী হবে? ই টু দি পাওয়ার মাইনাস টি, এই এক্সপ্রেশনটা কী হবে? ছোটো হবে না বড়ো হবে? যত টাইম বাড়বে, তোমার আগের ক্যালকুলেশন ভুলে যাও, এইটুকু এক্সপ্রেশন দেখো, এই এক্সপ্রেশনটুকু দেখো, কমে যাবে তো। এখানে তোমার চার্জিং কারেন্টের যে গ্রাফটা হবে সেটা দেখতে হবে এরকম, এদিকে টি, এদিকে আই। আই ইকুয়াল টু কত? আই জিরো একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এবারে টি ইকুয়াল টু জিরোতে আই এর ভ্যালু কত? এই পোর্শনটা কী হবে? 1 হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু জিরোতে আই এর ভ্যালু হচ্ছে আই জিরো। ঠিক আছে, তুমি বসিয়ে দেখো না, টি ইকুয়াল টু জিরোতে আই ইকুয়াল টু আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস জিরো বাই টাও। তার মানে ই টু দি পাওয়ার জিরো হচ্ছে এটা, তাহলে এটা আই জিরো হচ্ছে না? তাহলে শুরু হবে আই জিরো থেকে আর শেষ হবে কোথায়? টি ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে। এবং এটা এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়াল ডিকে কার্ভ দেখতে হয় এরকম, মানে এক্সপোনেনশিয়ালি এটা ডিকে করবে কারেন্টটা। এইরকম কার্ভ তুমি আবার পাবে এতে, রেডিও অ্যাক্টিভ ডিকেতে। ঠিক আছে, কারেন্টের ভ্যালুটা একটা বড় ভ্যালু থেকে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে এবং সেটা অনেকটা টাইম পরে পুরো তোমার ডিকে করে একদম কী হবে? জিরো হয়ে যাবে। ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি এটা এরমভাবে ডিকে করবে, পুরো ঠিকঠাক আঁকা মুশকিল, ডিকে করবে এবং কমে যাবে আস্তে আস্তে, পুরোটাই করা সম্ভব। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এটা কারেন্টের কার্ভ হলো। এবার হচ্ছে চার্জের কার্ভটা কেমন হবে? ওই কার্ভটা আঁকতে গেলে একটু কায়দা করে আঁকতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার আমরা একটু আগে কিসের কার্ভ এঁকেছি? আই ইকুয়াল টু আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, তার কার্ভ এঁকেছি। তার কার্ভটা কেমন এসছে? এরকম এসছে, এরকম একটা এসছে। ঠিক আছে, তাহলে কিউ এর মধ্যে এক্সপ্রেশনটা কী আছে? কিউ এর মধ্যে এক্সপ্রেশনটা আছে কিউ জিরো
ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাও এরকম আছে। ওয়াই অ্যাক্সিসে ওয়াই ইকুয়াল টু আমার এটা কিউ জিরো ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই টি, তার কার্ভ এরকম হবে। ওয়াই ইকুয়াল টু যদি আমি এই ফাংশনটা নিই তাহলে তার কার্ভ এরকম হবে। এটা নিয়ে কারোর আপত্তি আছে? না। তোমার এটা যদি ওয়াই ড্যাশ ইকুয়াল টু মাইনাস কিউ জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও করতাম, তার কার্ভটা কেমন হতো? নেগেটিভ কার্ভটা কেমন হতো? এরকম একটা হতো না? ঠিক ওর উল্টো কার্ভ হতো না? হ্যাঁ। এরকম একটা মোটামুটি আঁকলেই হবে, যাই হোক এরকম হয়। এইবারে কথা হচ্ছে যে এর সামনে যে পার্টটা আছে সেটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে যদি আমি বলি ওয়াই ডবল ড্যাশ ইকুয়াল টু কিউ জিরো প্লাস মাইনাস অফ কিউ জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, তাহলে এই যে নেগেটিভের যে কার্ভটা তার সঙ্গে কনস্ট্যান্ট একটা কিউ ভ্যালু যোগ হয়ে যাবে। তা কনস্ট্যান্ট কিউ এর ভ্যালুটা কত? এখান থেকে এই লাইন থেকে এটা কিন্তু জিরো নয়, এখান থেকে কিউ অ্যামাউন্ট যোগ যদি যোগ করি, আমার দেখো এই কার্ভটা শুরু হচ্ছে প্লাস কিউ জিরো থেকে, এখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু প্লাস কিউ জিরো, কিন্তু এই পয়েন্টটা কি মাইনাস কিউ জিরো। তাহলে এর সঙ্গে যদি তুমি কিউ জিরো যোগ করো তাহলে এই পয়েন্টটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে, ঠিক আছে। আর বাকি সমস্ত পয়েন্টগুলো কী হবে? কিউ জিরো অ্যামাউন্ট করে উপরে চলে যাবে, তার মানে ওর কার্ভটা কেমন দেখতে হবে? এরকম একটা দেখতে হবে না? এরকম একটা কার্ভ হবে না? এখানে দুটো কার্ভের মধ্যে প্রত্যেকটি জায়গায় এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো কিন্তু কিউ জিরো অ্যামাউন্টে। তাহলে যেটা আমাদের ওয়াই ডবল ড্যাশ যেটা বা এই যে কার্ভটা, সেটা তার করেসপন্ডিং মানে এই যে এক্সপ্রেশনের যে কার্ভটা সেটা কোনটা? সেটা কিন্তু এইটা। তার মানে আলটিমেটলি যেটা আমাদের চার্জিংয়ের যে কার্ভটা, সেই কার্ভটা কেমন? চার্জিংয়ের কার্ভটা হচ্ছে এরকম, কিউ টির সঙ্গে যে কার্ভটা, এই লাইনটা যদি আমাদের কিউ জিরো যদি হয়, আমার পুরো চার্জ হয়ে গেলে যে চার্জটা হবে সেইটার দিকে এটা এইভাবে অ্যাপ্রোচ করবে, এরকম একটা কার্ভে এইভাবে এটা চার্জিং কার্ভ কিন্তু এরকম হবে এবং টাইমের সঙ্গে ওটা কিউ জিরোর দিকে যেতে চেষ্টা করবে। এবং এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই কার্ভের যে স্লোপ, সে আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম 11-এ, এই কার্ভের যে স্লোপ সেটা কি? এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টের যে স্লোপ সেটা কি বলো? সেটা তো ডিকিউ ডিটি, তাহলে সেটা কারেন্ট না? ও হ্যাঁ। তাহলে তুমি এখানে দেখো খেয়াল করো, কারেন্টের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? কারেন্টের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কারেন্ট উইথ টাইম কি হচ্ছে? কমে যাচ্ছে। কারেন্ট উইথ টাইম কমে যাচ্ছে, সব ইন্টার রিলেটেড, বুঝলে তো? জিনিসগুলো বুঝলে সব যেটা যেখানে পড়বা সব পড়ে যাবে একদম ছকে বাঁধা জিনিস। টাইমের সঙ্গে কারেন্ট কমে যাচ্ছে, কারেন্টের ভ্যালু কমে যাচ্ছে, তার মানে কি টাইমের সঙ্গে ডিকিউডিটি কমে যাচ্ছে। এবার সেটা যে সত্যি সত্যি কমে যাচ্ছে, ডিকিউডিটিটা কি? কিউ ভার্সেস টি কার্ভের স্লোপ। তাহলে এই যে কিউ ভার্সেস টি কার্ভ, এটা হচ্ছে আমাদের, এটাকে আবার কি বলা যায়, এটা হচ্ছে চার্জিং কার্ভ। তাহলে চার্জিং কার্ভের যে স্লোপটা সেটাই চার্জিং কারেন্ট, ঠিক আছে। এবং চার্জিং কারেন্ট যেটা, সেটাকে তুমি কি দেখছো? চার্জিং কার্ভের যে স্লোপটা সেটা প্রথমে অনেক বেশি, তার মানে ইনিশিয়ালি কারেন্টটা অনেক বেশি থাকবে। যত ক্যাপাসিটারটা চার্জ হতে থাকবে তত কারেন্টটা ডিকে করতে হবে, কারেন্টটা কমতে থাকবে, কমতে কমতে যখন অনেক টাইম পরে ক্যাপাসিটারটা ফুল চার্জ হয়ে যাবে, বা দেখো এখানে যত কিউ জিরোর কাছাকাছি আসছে ক্যাপাসিটারের চার্জটা, তত রেট অফ চার্জিং কমে যাবে। বোঝা গেল? তার মানে চার্জিং কারেন্টটা ধীরে ধীরে কমে যাবে। এবার টাইম কনস্ট্যান্টটা একটু ছোট্ট করে বলে দিই। এখানে প্রত্যেকটা জায়গায় তুমি জিনিসটা একটা খেয়াল করো যে আমাদের এখানে টাইমের সঙ্গে সঙ্গে ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে এবং থিওরিটিক্যালি অনেক টাইম পরে তবে ক্যাপাসিটারটা ফুল চার্জ হবে। এবার কারোর হাতেই অত টাইম নেই যে সারাদিন ধরে বসে থাকবে। অ্যাকচুয়ালি সারাদিন লাগে না, লং টাইম মানে একটা রিলেটিভ ব্যাপার, মানে চার্জ হয়ে যায়। তো যাই হোক, এবারে কথা হচ্ছে যে তুমি থিওরিটিক্যালি আমার ইনফাইনাইট টাইম পরে এটা পুরোটা চার্জ হওয়ার কথা। এবার অতটা টাইম তো আমরা দেবো না, তাহলে কতটা টাইম ধরে আমরা বসে থাকবো তার তো কোনো মানে লিমিট নেই। সেই জন্য একটা জিনিস কি করা হচ্ছে, তুমি এই এক্সপ্রেশনটাতে খেয়াল করো, এই যে তোমার কিউবের যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাতে তুমি খেয়াল করো যখন টি ইকুয়াল টু টাও হবে,
ইফ টি ইকুয়াল টু টাও, আর টাওয়ের জায়গায় তো সি আর ছিল, তা টি ইকুয়াল টু যখন টাও হবে, টি বাই টাও এক্সপ্রেশনের মধ্যে আছে, তখন চার্জটা কত হবে? কিউ জিরো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওপরে টি আরটাও কেটে যাবে -1, এবং এর ক্ষেত্রে দেখা যায় এর ভ্যালুটা তোমার এই যে ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা, এর ভ্যালুটা আসে তোমার 0.63, ঠিক আছে? তার মানে এই যে টাইম কনস্ট্যান্ট, যেটা টাইম কনস্ট্যান্ট দিয়ে তাহলে তুমি কি বোঝাবে? টাইম কনস্ট্যান্ট মানে কি? টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার এই যে সুইচটা দিয়েছো, চার্জিংটা শুরু হয়েছে, চার্জিং শুরু হওয়ার পরে যতটা টাইমে ক্যাপাসিটারটা 63% চার্জড হয়ে যাবে। 63% কেন? তার কারণ এর পুরো চার্জ হোল্ড করার ক্যাপাসিটি হচ্ছে কিউ জিরো, তার 0.63 এতটা হোল্ড করছে, তার মানে কি 63% না? তার মানে টাইম কনস্ট্যান্ট জিনিসটার মানে কি? টাইম কনস্ট্যান্ট টাও যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে টাওটা হচ্ছে তোমার মানে জিরো থেকে শুরু করে কিউটা, জিরো থেকে শুরু করে 0.63 ইন্টু কিউ জিরো, এই চার্জে পৌঁছাতে যে টাইমটা লাগে সেটাই হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তার মানে টাইম কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি আমাদেরকে কী বোঝায়? টাইম কনস্ট্যান্ট দিয়ে, টাইম কনস্ট্যান্ট দিয়ে এটাই বোঝা যায় যে কোন ক্যাপাসিটারটা কত তাড়াতাড়ি চার্জ হবে, ঠিক আছে? এবং টাইম কনস্ট্যান্ট কার উপরে ডিপেন্ড করে? দেখো সি আর আর এর উপরে ডিপেন্ড করে। তাহলে টাইম কনস্ট্যান্ট যদি বেশি হয় কোনো সিআর সার্কিটে, সেখানে চার্জিং হতে বেশি টাইম লাগবে, আর টাইম কনস্ট্যান্ট যেখানে কম হবে সেখানে চার্জিং হতে কম টাইম লাগবে। তাহলে টাইম কনস্ট্যান্টটাকে তুমি ক্যাপাসিটার বাড়িয়েও বাড়াতে পারো, ক্যাপাসিটার কমিয়েও কমাতে পারো, ঠিক আছে? টাইম কনস্ট্যান্টের ব্যাপারটা বোঝা গেল। এটা অন্য ডিসচার্জিং দিয়েও টাইম কনস্ট্যান্ট বোঝানো যায়, কিন্তু চার্জিংয়ের ব্যাপারটা থেকে বোঝা গেল কি? হ্যাঁ।